কিন্তু যে অ্যাপোজিটিভ ১ কমা থেকে আরেক কমা পর্যন্ত সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয় তাকেই হচ্ছে অ্যাপোজিটিভ বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু রিভাইভ ইংলিশ একাডেমি। দিস ইজ শাহিন আলম। আজকে আপনাদেরকে রিডিং প্যাসেজের নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যাতে আপনারা বড়, বড় সেন্টেন্সে বড়, বড় বাক্যগুলো পড়তে পারেন। হ্যাঁ? ক্লাস শুরুর আগে একটা কথা বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু সাকসেস। সফলতার সত্যিই কোনো শর্টকাট রাস্তা নেই। আপনাকে একটু টাইম দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, ক্লাসগুলো একটু দেখতে হবে। ২-১ মিনিটের মধ্যে আপনি হয়তো একটা বড় সেন্টেন্সের স্ট্র্যাটেজিটা বুঝে যাবেন, এমনটা বলা আসলে ইম্পসিবল। আম তো সেইজন্য বলব একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন। ২ থেকে ৩ মিনিট, ৪ মিনিট, ৫ মিনিট হয়ে গেলেও ক্লাসটা শেষ করবেন। আপনি যেই কারণে দেখছেন সেই বিষয়টা আশা করি আপনার পূরণ হবে। আজকের আলোচনার টপিকটা হচ্ছে অ্যাপোজিটিভ। বাক্যে অ্যাপোজিটিভের ব্যবহার আলোচনা করব। কেন বাক্যে অ্যাপোজিটিভ ব্যবহার করা হয় সেটাও নিয়ে আলোচনা করব, এবং বড় বাক্যগুলোতে কেন অ্যাপোজিটিভ ব্যবহার করা হয় সেই বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করব। এবং সেন্টেন্সগুলো যেখান থেকে নেওয়া হইছে দ্য ডেইলি স্টার থেকে নেওয়া হইছে এবং বিসিএস কোয়েশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে। চলেন পুরোপুরি আলোচনা করি আপনাদের সাথে। আশা করি অ্যাপোজিটিভের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করে আপনাদেরকে বুঝাই দিতে পারব। দেখেন, এখানে একটা সেন্টেন্স আছে। সেন্টেন্সটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস মহুয়া, ব্র্যাকেটে একটা কিছু লেখা আছে। হ্যাঁ, ব্যাখ্যা করছি। ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট অফ বগুড়া গভর্নমেন্ট আজিজুল হক কলেজ has become a successful e-commerce entrepreneur by exporting several handmade embroidery products to foreign countries. ওকে, এই সেন্টেন্সে অ্যাপোজিটিভটা কোথায় আমরা খুঁজে বের করব, এবং কিভাবে অ্যাপোজিটিভটা গঠন করা হয় সেটা নিয়েও জানব। ঠিক আছে? দেখেন, জান্নাতুল ফেরদৌস মহুয়া, জান্নাতুল ফেরদৌস মহুয়া এই ব্র্যাকেটে যেটা আছে এটা হচ্ছে তার বয়সটা উল্লেখ করছে। তার বয়সটা কত? জান্নাতুল ফেরদৌস মহুয়ার বয়সটা হচ্ছে ২৪ বছর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কমা। সেটাই হচ্ছে অ্যাপোজিটিভের একটা সাইন। যখন আপনি একটা কমা পাবেন, কমা থেকে আর একটু সামনের দিকে তাকায় দেখবেন যে আর কোনো কমা আছে কিনা। দেখেন, আমরা এইখান থেকে যেটা দেখছি, এইখানে একটা কমা আছে। এই যে একটা কমা আছে। তার মানে এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। সাবজেক্ট আর অ্যাপোজিটিভ এর মানে হচ্ছে একটা সাবজেক্ট তাকে একটু বিস্তারিত পরিচয় করে দেয়া, ব্যাখ্যা করে বলা যে আসলে সে কি, কি করে, কি করতো, তার কি অবস্থা সেটাই এখানে ব্যাখ্যা করে বলে দেওয়া হয়। হ্যাঁ? যেমন জান্নাতুল ফেরদৌসটা কি সেখানে বলতেছে ফিজিক্যালি চ্যালেঞ্জড স্টুডেন্ট। স্টুডেন্ট সে কোন জায়গার অফ দিয়ে বলে দিচ্ছে বগুড়া গভর্নমেন্ট আজিজুল হক কলেজ। সে হচ্ছে বগুড়া গভর্নমেন্ট আজিজুল হক কলেজের একজন ছাত্র। তার বিষয়টা কি? সে হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড, একজন শারীরিক প্রতিবন্ধী। তার মানে ব্যাখ্যাটা আমরা কি পেলাম? জান্নাতুল ফেরদৌস হচ্ছে একজন শারীরিক প্রতিবন্ধী। সে বগুড়া গভর্নমেন্ট কলেজে, সরকারি কলেজে লেখাপড়া করে। ওকে? এখন মূল যে সেন্টেন্সটা সেটা হচ্ছে এই কমা মানে এই অ্যাপোজিটিভ এর পর থেকে শুরু হচ্ছে। আ আর এই জিনিসটা হচ্ছে যে অ্যাপোজিটিভটা যখন বাক্যে বসে তখন সেটা সাবজেক্টের পরে বসে। আর সেই সাবজেক্টের পরের অংশটাকে বলা হয় এপজিশন। আই হোপ আপনারা বুঝতে পারছেন শব্দটা কি? অ্যাপোজিশন। ওকে? এখন বাক্য শুরু হইছে এইখান থেকে। যেমন হ্যাজ বিকাম আ সাকসেসফুল ই-কমার্স এন্টারপ্রেনার। ওকে? এতটুক পর্যন্ত কমা। আর আমরা ওইদিকে না যাই, এতটুকু ব্যাখ্যা করি। যেমন জান্নাতুল ফেরদৌস মহুয়া কে হয়েছে হ্যাজ বিকাম আ সাকসেসফুল ই-কমার্স এন্টারপ্রেনার। একজন সফল ই-কমার্স ব্যবসায়ী হয়েছে বা উদ্যোক্তা হয়েছে। এখন এন্টারপ্রেনার ই-কমার্স এন্টারপ্রেনিংটা কি? সেখানে বলেছে বাই এক্সপোর্টিং সেভারাল হ্যান্ডমেড এমব্রয়ডারি প্রোডাক্টস। কি করেছে সে? এক্সপোর্ট করতো কিছু সেভারাল প্রোডাক্ট। কিছু প্রোডাক্ট গুলো কি করতো? হাতে তৈরি করা এমব্রয়ডারি প্রোডাক্ট গুলা তিনি এক্সপোর্ট করতো। এক্সপোর্টটা আসলে কোথায় হয়? দেখেন, টু ফরেন কান্ট্রিজ। সে ফরেন কান্ট্রি গুলাতে মানে বিদেশে সে এক্সপোর্ট করতো, এবং এর মাধ্যমে সে একজন সফল এন্টারপ্রেনারশিপ হইছে। তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি অ্যাপোজিশনটা কোথায় বসে এবং অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন কোথায় বা কেন দেওয়া হয়। একটা সাবজেক্টকে বিস্তারিতভাবে পরিচয় করে দেওয়ার জন্য দেওয়া হয়। চলেন দ্বিতীয় সেন্টেন্সটা দেখি। তৃতীয় সেন্টেন্সে বলতেছে মহুয়া। ওই যে জান্নাতুল ফেরদৌস মহুয়া ওখানে আর পুরোটা না লিখে তারা শর্ট করে লিখছে। এই যে মহুয়া, মহুয়ার পরে দেখেন একটা কমা দিছে। হু ইজ আনএবল টু ওয়ার্ক, মুভ হার হ্যান্ডস অর স্পিক ক্লিয়ারলি অ্যান্ড ক্যান অনলি মুভ হার ফিঙ্গার্স। ওকে?
আচ্ছা, আমি আপনাদেরকে আরো একটা কথা বলে দিই যে আসলে কিভাবে চিনবেন? এখানে দেখেন অনেকগুলা কমা আছে। এখানে একটা কমা শুরু হইছে। অ্যাপোজিটিভই ডেফিনিটলি শুরু হইছে। কিন্তু কিভাবে বুঝবেন যে এইটাই হচ্ছে অ্যাপোজিটিভ? দেখেন যখন একটা সাবজেক্ট পাবেন তার পরে যদি কোন অক্সিলারি ভার্ব পান, কথা বুঝতে পারছেন? তারপরে যেমন কমা, এখানে কমা শুরু হইছে, এই কমা থেকে এখানেও কমা শুরু হইছে, তারপরে এখানেও কমা শুরু হইছে, এখানেও কমা আছে, এখানেও কমা আছে। তাহলে কোনটা? মেইন অ্যাপোজিটিভের কমা হচ্ছে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত। এটাই হচ্ছে অ্যাপোজিটিভের কমা। এইখান থেকে শুরু করে এইটাই হচ্ছে অ্যাপোজিটিভের কমা। ওকে। দেখেন বলতেছে মহুয়া হু ইজ আনএবল টু ওয়ার্ক। আগের সেন্টেন্সে বলা হয়েছিল আপনাদেরকে যে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন অ্যাড করা হচ্ছে অ্যাপোজিটিভ। সেটা হচ্ছে দেখেন মহুয়া সম্পর্কে বলতেছে হু ইজ আনএবল টু ওয়ার্ক। যেমন পূর্বের সেন্টেন্সে বলছিল সে একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড স্টুডেন্ট মানে শারীরিক প্রতিবন্ধী। ওখানে কিন্তু ব্যাখ্যা করে বলে নাই সে কিরকম শারীরিক প্রতিবন্ধী। কিন্তু এই সেন্টেন্সে এসে বলতেছে যে হু ইজ আনএবল টু ওয়ার্ক, যে হাঁটতে অক্ষম। এবং আবারও বলতেছে মুভ হার হ্যান্ডস। কথা বুঝতে পারছেন? যে এখানে একটা কমা নিছে মানে হু ইজটাকে আনএবল পর্যন্ত কমা নিছে, কমা হু ইজ আনএবল টু পর্যন্ত কমা নিয়ে এই বাক্যগুলো ব্যাখ্যা করতেছে। যেমন হু ইজ আনএবল টু ওয়ার্ক, যে হাঁটতে অক্ষম, বা হু ইজ আনএবল টু মুভ হার হ্যান্ডস, যে তার হাত নাড়তে অক্ষম। তারপর হচ্ছে হু ইজ আনএবল টু স্পিক ক্লিয়ারলি, যে পরিষ্কারভাবে কথা বলতেও অক্ষম। এবং ক্যান অনলি, এই অ্যান্ড কেন ব্যবহার হয় বাক্যে জানেন? এটা আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য ব্যবহার হয় না। একটা বাক্যে অতিরিক্ত ইনফরমেশনের জন্যই হচ্ছে অ্যান্ড থাকে। যেমন দেখেন ক্যান অনলি মুভ হার ফিঙ্গার্স, সে শুধুমাত্র কি করতে পারে? তার আঙ্গুলগুলো নাড়াতে পারে। শুধুমাত্র সে কি নাড়তে পারে? আঙ্গুলগুলো নাড়তে পারে। মহুয়া সম্পর্কে এটাই হচ্ছে ইনফরমেশন। ওকে। মহু আসলে কি করতেছে? এই যে মূল বাক্যটা কি? এইখান থেকে আপনি ধরতে পারেন। এই যে মহুয়া এইখান থেকে শুরু হইছে। ঠিক আছে? মহুয়া ইজ নাও সেলিং হার প্রোডাক্টস। মহুয়া এখন তার পণ্যগুলা বিক্রি করতেছে। কোথায় বিক্রি করতেছে? অনলাইনে বিক্রি করতেছে। এখন ইন ব্যবহার হইছে। এখানে একটা প্রেপোজিশন ইন আসছে। ইন এর মানে কি? ইন এর মানে হচ্ছে ইনের পরে একটা প্লেস বসে। কথা বুঝতে পারছেন? ইনটা কোথায় বসে? প্লেস বসে। আই হোপ এভাবে কখনো স্কুলে রিডিং প্যাসেজ বা প্রেপোজিশনের ব্যবহার আপনারা পড়েন নাই। এবং সেটা হচ্ছে কি বসে বললাম? প্লেস বসে। সেটাও দেখেন মহুয়া ইজ নাও সেলিং হার প্রোডাক্টস। অনলাইনে বিক্রি করতেছে। এবং অনলাইনে কোন কোন দেশে বিক্রি করতেছে বা কোথায় বিক্রি করতেছে? ইন ওভার 18 কান্ট্রিজ, প্রায় 18টা দেশে সে পণ্যগুলো বিক্রি করতেছে। এবং এই যে বললাম না অ্যান্ড এর বিষয়টা, অ্যান্ড নিয়ে বলতেছে যে যে এমপ্লয়িজ আরেকটা ইনফরমেশন অ্যাড করছে, এমপ্লয়িজ 35 ওমেন ইন বগুড়া শেরপুর উপজেলা। প্রায় বগুড়া শেরপুর উপজেলার 35 জন মহিলাকে সে চাকরি দিয়েছে। মানে এমপ্লয়ি মানে শ্রমিক হিসাবে সে নিযুক্ত দিয়েছে। একজন শারীরিক প্রতিবন্ধী মেয়ে কতগুলা কাজ করেছে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে ডেইলি স্টারে ব্যাখ্যা করেছি। ওকে। এখন দেখেন আমি অর্থটা এখানে আপনারা দিয়ে দিছি। আপনি চাইলে পড়তে পারেন অর্থটা নিয়ে। বিসিএস এর একটা প্রশ্ন কোশ্চেন আছে, সেটা হচ্ছে কোশ্চেন পেপার এটা, যে থার্ড সেন্টেন্স ডে বাই ডে মানে ধীরে ধীরে হচ্ছে আপনার জন্য একটু ডিফিকাল্টের দিকে নিয়ে আসছে। দেখেন দ্য রিসার্চার্স, এই যে এখানে কমা দিয়ে শুরু হয়েছে। আগেই বলছিলাম অ্যাপোজিটিভ চিনতে হলে আপনাকে কি চিনতে হবে? কমার ব্যবহার চিনতে হবে। এই যে কমা দিয়ে শুরু হয়েছে, কার সম্পর্কে তথ্য দিচ্ছে? তথ্য দিবে বলেন তো এবার? দ্য রিসার্চার্সদের সম্পর্কে তথ্য দিবে। The researchers, part of a group of more than 14,000 scientists who have signed on an initiative declaring a worldwide climate emergency. দেখছেন? এই যে এইখানে এসে আবার কমাতে শেষ হয়েছে। তার মানে অ্যাপোজিটিভের ব্যবহার ক্লিয়ার হয়েছেন তো? যে অ্যাপোজিটিভ এক কমা থেকে আরেক কমা পর্যন্ত সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয়। তাকেই হচ্ছে অ্যাপোজিটিভ বলে। আর সাবজেক্টের পরে বসে সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার পজিশনালটার নাম হচ্ছে অ্যাপোজিশন। ওকে। দেখেন মজার আরেকটা কথা যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অ্যাপোজিটিভটা হচ্ছে একটা বাক্যের অতিরিক্ত অংশ। এটা আপনি না পড়লেও আপনি অন্য অংশ থেকে আপনার কোশ্চেনের অ্যান্সারটা করতে পারেন। শুধু এটা হচ্ছে আপনাকে সাবজেক্টের সম্পর্কে একটা অতিরিক্ত ইনফরমেশন দিয়ে দেয়, যাতে পরিচিত করায় দেয় এই রিসার্চার্সটা কে বা হচ্ছে মহুয়াটা কে এরকম। ওকে? দেখেন দ্য রিসার্চটার পরিচয়টা দিচ্ছে পার্ট অফ আ গ্রুপ অফ মোর দেন 14,000 সায়েন্টিস্ট।
প্রায় 14,000 সায়েন্টিস্টের চেয়ে বেশি, মানে 14,000 বিজ্ঞানীর চেয়েও একটা বড় দলের একটা অংশ। তারপরে হু হ্যাভ সাইন্ড, যাদেরকে নিযুক্ত করা হয়েছে, নিয়োগ করা হয়েছে অ্যান ইনিশিয়েটিভ ডিক্লারিং এ ওয়ার্ল্ড ওয়াইড ক্লাইমেট ইমার্জেন্সি। একটা ইনিশিয়েটিভ মানে একটা উদ্যোগের মধ্যে ডিক্লারিং ওয়ার্ল্ড ওয়াইড ক্লাইমেট ইমার্জেন্সি মানে জরুরি আবহাওয়ার, ওয়ার্ল্ড ওয়াইড যে জরুরি আবহাওয়ার উপরে একটা উদ্যোগ নিয়েছে, সেটার মধ্যে তাদেরকে কি করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে। এখন বাক্য শুরু হয়েছে এখান থেকে। এটা আপনাদেরকে বলছিলাম যে বাক্য আসলে মূলত শুরু হয়েছে এই যে এখান থেকে, বুঝতে পারছেন? যেমন the researchers said that governments had consistently failed to address the root cause of climate change. এই রিসার্চাররা কি বললো? রিসার্চার বলল যে গভর্নমেন্ট, সরকার হ্যাড কনসিস্টেন্টলি ফেইলড মানে স্বাভাবিকভাবেই, মানে তারা ধারাবাহিকভাবেই ফেল করতেছিল। টু অ্যাড্রেস, টু অ্যাড্রেস মানে কি? এই যে টু অ্যাড্রেস, এটা হচ্ছে কি ইনফিনিটিভ, ইনফিনিটিভটা হচ্ছে কি ফেল করছিল, যারা এটা বলে দিয়েছে টু অ্যাড্রেস শনাক্ত করতে, তারা বারবার ফেল হচ্ছিল। শনাক্তটা কি করবে? দ্য রুট কজ অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তনের মূল কারণটা চিহ্নিত করতেই তারা বারবার ফেল হচ্ছে, ফেল হচ্ছিল। আর এইখানে তারা কোলন দিয়ে বলে দিচ্ছে এই মূল যে রুট কজটা সেটা কি, সেই কজটা হচ্ছে এটা দ্য ওভার এক্সপ্লটেশন অফ দ্য আর্থ, মানে পৃথিবীর অতিরিক্ত শোষণটাই আসলে তারা ধরতে পারে না। এটাই হচ্ছে আজকে অ্যাপোজিটিভের ক্লাসে বোঝানো হলো। আপনি সিএনএন, বিবিসি, বিভিন্ন নিউজ পেপার, আইএলটিএস পেপার সব জায়গায় এরকমগুলো পাবেন। আশা করি ক্লাসটার আপনার কিছুটা হলেও উপকৃত হবে সেন্টেন্সগুলো বোঝার জন্য। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।